শপথ গ্রহণের মাত্র ২১ দিনের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দরিদ্র ও অতি দরিদ্র নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ঢাকায় কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেছেন, নারীদের স্বাবলম্বী ও তাদের ক্ষমতায়ন করতে পারলেই এগিয়ে যাবে দেশ। সরকার জনগণের কাছে জবাবদিহি থাকতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, আগামী মাসের মধ্যে শুরু হবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম। হাসান মাহমুদের রিপোর্ট। অংশ হিসাবে এই ফ্যামিলি কার্ড মাত্র ৩০ দিন আগেও নির্বাচনী প্রচারণার মাঠে ফ্যামিলি কার্ডের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠনের ২১ দিনের মাথায় বৈশ্বিক যুদ্ধাবস্থার মধ্যেই মানুষের হাতে সেই ফ্যামিলি কার্ড তুলে দিলেন তারেক রহমান। রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন বনানী টিএনটি মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে কড়াইল, সাততলা, ভাসানটেক বস্তির দরিদ্র নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তার সরকার জনগণের কাছে জবাবদিহি থাকতে চায়। ব্যক্তিগতভাবে আমার জন্য আজকের দিনটি খুবই ইমোশনাল। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই এবং তারই একটি অংশ হিসাবে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নির্বাচনের পূর্বে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাংলাদেশের নারী সমাজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিগত নির্বাচনে সরকার গঠন করার ১ মাসেরও কম সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রতিশ্রুতি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ আমরা শুরু করেছি। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি থেকে বিন্দু মাত্র সরবে না। তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় সবাইকে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। নারী সমাজকে আজকে আমরা অর্থনৈতিকভাবে এম্পাওয়ার করতে চাই, অর্থনৈতিকভাবে তাদের সচ্ছলতা গড়ে তুলতে চাই এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা যদি বাস্তবতা বিবেচনা করি এবং সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি, আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। প্রাথমিকভাবে দেশের ১৩ জেলার ১৩টি সিটি কর্পোরেশন ও ১৫টি ওয়ার্ডে ৩৭,৫৬৭ পরিবার ফ্যামিলি কার্ড পাচ্ছে, যা আগামী ৫ বছরে পাবে পর্যায়ক্রমে ৪ কোটি পরিবার। আমি এই কার্ডটা পেয়ে অনেক খুশি। আমাদের এই কার্ডটা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অটোমেটিক আমি এখন আপনি ল্যাপে টিপ দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে যাবে ফ্যামিলি কার্ডধারীদের কাছে। প্রতি মাসে একজন কার্ডধারী পাবেন ২৫০০ টাকা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করাই ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকার বাইরে একযোগে বিভিন্ন জেলার আরও ১৫টি ইউনিয়নে এই কার্ড বিতরণ করা হয়। ইফতেখার রেজার রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সম্মিলিত ঈদগাহ আলিফ মাদ্রাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ৫৯০ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দুর্নীতির বিষয়ে সরকার দোষীদের কোনো ক্ষমা করবে না। যদি এই দেখা যায় যে কেউ কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে, তার কোনো ক্ষমা নাই, তাকে আমরা কোনো ক্ষমা করব না। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আসেন না আমরা নতুন করে শুরু করি।
এদিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বিমানবন্দর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বলেছেন, সরকারের সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও বাজেটের একটা বড় অংশ ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য দেওয়া হয়েছে। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পতেঙ্গায় ৫,৫৭৫ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়। বাংলাদেশের উন্নয়নের সুফল আমরা বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষগুলোর বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ। তাদের কারো কাছে যেতে হয় নাই, কারো কাছে চাইতে হয় নাই। খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের ফ্যামিলি কার্ড বিতরণ কাজ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক হুইপ রকিবুল ইসলাম বকুল। বান্দরবনে প্রথম ধাপে পাইলট প্রকল্পে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় ১,০৯৭টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বগুড়া সদর উপজেলার গোপালবাড়ি গ্রামে ৩৯৪টি পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। এছাড়া ভোলার চরফ্যাশন, রাজবাড়ির পাংশা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, কুড়িগ্রাম জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কারোর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলে অবশ্যই বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয় বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তবে কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের কারাবন্দী সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ১ কোটি টাকা চেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। টাকা চাওয়ার সেই হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে প্রসিকিউটর সাইমুম রেজা পদত্যাগ করেছেন। এসব বিষয় নিয়ে সকালে প্রসিকিউটরদের নিয়ে জরুরি বৈঠক করেন চিফ প্রসিকিউটর। পরে সাংবাদিকদের তিনি বলেন, সাইমুম রেজার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ না পেলেও অভ্যন্তরীণ তদন্ত করা হবে। চিফ প্রসিকিউটরের দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাইব্যুনালের মামলা আগের চেয়ে গতিশীল করতে কাজ করছেন বলেও জানান আমিনুল ইসলাম। এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি আমি জানি না। শতভাগ প্রশ্নবিদ্ধ হয়, আমি আপনার সাথে একমত যে এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয় এবং এটা তো সঙ্গত কারণেই যে এরকম প্রশ্ন উঠবে কেন। প্রকৃত উপকারভোগীদের হাতে কৃষি ও ফ্যামিলি কার্ড না পৌঁছালে সরকারের এই কর্মসূচি দুটির লক্ষ্য অর্জিত হবে না, বরং অপচয় হবে সরকারি অর্থের। এমন আশঙ্কার কথা জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জানান, প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাতে সমৃদ্ধ ডেটাবেস প্রয়োজন, যার ঘাটতি রয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মধ্যে আগামী জাতীয় বাজেট প্রণয়ন চ্যালেঞ্জের মুখে পড়বে জানিয়ে তিনি বলেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তা, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোয়। এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানির তেলের দাম বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে যেগুলো বলে থাকি সেগুলো হচ্ছে যে প্রকৃত উপকারভোগী খুঁজে বের করা, সেটার কিন্তু একটা ডিজিটাল ডেটাবেস এবং উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থাটা করতে হবে। তা না হলে আসলে এই অর্থের অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের এখনকার মতো যে চাহিদা এটা পূরণ করা গেলেও মানুষ মনে করছে যে একটা সংকট সৃষ্টি হবে, সুতরাং যার 10 লিটার দরকার সে 20 লিটার নিচ্ছে, এবং এরকম প্যানিক বাইং যখন হয় তখন দুনিয়াতে কোনো দেশ ওটা তাৎক্ষণিকভাবে মেটাতে পারবে না। সো বাজারকে একটা আস্থার মধ্যে নিয়ে আসা, একটা নিশ্চয়তা দেওয়া, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দিনাজপুরের বিরলে একজন কৃষি উদ্যোক্তা প্রায় 15 বিঘা জমিতে বাণিজ্যিক ভিত্তিতে পেঁয়াজ বীজ চাষ করে সফল হয়েছে। বিরল উপজেলার সেলিম ইসলাম নামে একজন কৃষি উদ্যোক্তা প্রায় 15 বিঘা জমিতে পেঁয়াজ বীজ চাষ করছেন। পেঁয়াজ বীজ চাষ করে তিনি সফল হয়েছেন। সব ধরনের পরামর্শ নিচ্ছেন উপজেলা কৃষি অফিস থেকে। ভালো লাভ হওয়ার কারণে বিরল উপজেলার অনেক কৃষক ও কৃষি উদ্যোক্তা এখন পেঁয়াজ বীজ চাষের দিকে ঝুঁকছেন। কৃষিবিদ বলছেন,
দেশে পেঁয়াজ বীজ উৎপাদিত হলে বিদেশ থেকে বীজ আমদানি করতে হবে না, এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। বর্তমানে মাঠের অবস্থা অত্যন্ত ভালো, নিয়মিতভাবে আমরা এটা মনিটরিং করছি এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারাও সার্বক্ষণিক মাঠে থেকে তাকে পরামর্শ প্রদান করছেন এবং আমরা আশা করছি যে এই পেঁয়াজের বীজ উৎপাদন করে সে নিজে স্বাবলম্বী হতে পারবে এবং বিরল উপজেলায় এই পেঁয়াজের বীজ উৎপাদন প্রক্রিয়াটা ছড়িয়ে যাবে। ক্রিকেট প্রসঙ্গ, বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করলেন দুই দলের অধিনায়ক। মিরপুর স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল দুপুর 2:15টায় মুখোমুখি হবেন তারা। 11 বছর পর এই ফরম্যাটে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সবশেষ 2015 সালে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বে সেবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেয়েছিল স্বাগতিকরা। এবারও সেই ধারাবাহিকতা রাখতে চাইবে মেহেদী হাসান মিরাজের দল। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে অংশ না নিলেও বিসিএল এর ওয়ানডে টুর্নামেন্ট দিয়ে খেলার মধ্যেই আছে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করতে যাচ্ছে কোচ সিমন্সের দল। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে নতুনদের প্রতিভা পরখ করে নিতে চায় পাকিস্তান। নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 16 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি জানান, গত 9 মার্চে নগরী শীতলক্ষা পুলিশ ফাঁড়ির এএসআই SM লুৎফুর রহমানকে ডিউটিরত অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এসে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তার কাছে থাকা সরকারি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 16 রাউন্ড গুলি ছিনিয়ে নেয়। এই ঘটনায় সদর মডেল থানায় অজ্ঞাতনামা 3 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। 10 দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন বিএনপি জামায়াত কর্মীদের সংঘর্ষে আহত চুয়াডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মফিজুর রহমান। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নির্বাচনের পর গত 13 ফেব্রুয়ারি হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসানের উপর হামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে 28 ফেব্রুয়ারি জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন মফিজুর রহমান। পাবনার সাথিয়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে 3000 লিটার ডিজেল জব্দ করেছে ভোক্তা অধিকারের কর্মকর্তারা। এ সময় বাড়ির মালিক আলাউদ্দিন হোসেনকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত ডিজেল 100 টাকা লিটার দরে জনগণের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। পাবনা জেলা ভোক্তা অধিকার দপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চালু হলো বহুল আলোচিত ফ্যামিলি কার্ড, নারীকে স্বাবলম্বী করতে পারলেই এগিয়ে যাবে দেশ, বললেন প্রধানমন্ত্রী। জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার সহ 22 জনকে আটক, নারায়ণগঞ্জে একজনকে গ্রেফতার। খাগড়াছড়িতে রান্নাঘর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, নাটোরে অজ্ঞাত ব্যক্তি খুন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে। নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 16 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি জানান, গত 9 মার্চে নগরী শীতলক্ষা পুলিশ ফাঁড়ির এএসআই SM লুৎফুর রহমানকে ডিউটিরত অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এসে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তার কাছে থাকা সরকারি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 16 রাউন্ড গুলি ছিনিয়ে নেয়। এই ঘটনায় সদর মডেল থানায় অজ্ঞাতনামা 3 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। 10 দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন বিএনপি জামায়াত কর্মীদের সংঘর্ষে আহত চুয়াডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মফিজুর রহমান। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নির্বাচনের পর গত 13 ফেব্রুয়ারি হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসানের উপর হামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে 28 ফেব্রুয়ারি জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন মফিজুর রহমান। পাবনার সাথিয়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে 3000 লিটার ডিজেল জব্দ করেছে ভোক্তা অধিকারের কর্মকর্তারা। এ সময় বাড়ির মালিক আলাউদ্দিন হোসেনকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত ডিজেল 100 টাকা লিটার দরে জনগণের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। পাবনা জেলা ভোক্তা অধিকার দপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ চাওয়ার ফোনালাপ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী যতটুকু ব্যবস্থা নেওয়া যায় তা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে প্রসিকিউটরদের সাথে জরুরি বৈঠক শেষে কথা বলেন তিনি। আনুষ্ঠানিক অভিযোগ না পেলেও এ বিষয়ে আভ্যন্তরীণ তদন্ত করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। তামজিদ সুমনের রিপোর্ট। জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে মামলা থেকে অব্যাহতি দিতে 1 কোটি টাকা ঘুষ চান প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। বিষয়টি সোমবার গণমাধ্যমে প্রচারের পর আলোচনার জন্ম হয়। পরদিন মঙ্গলবার সকালেই সব প্রসিকিউটরদের নিয়ে বৈঠক করেন চিফ প্রসিকিউটর, যেখানে প্রসিকিউটরদের কড়া বার্তা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন এমন ঘটনা যদি আরও ঘটে তবে তিনি জিরো টলারেন্স দেখাবেন। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন ঘুষ গ্রহণের সংবাদ তাকে ব্যথিত করেছে। 2-3 দিন আগেই পদত্যাগ করেছিলেন ঘুষ চাওয়া প্রসিকিউটর সাইমুম। তার সকল ফাইল নথি হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। যে মামলার বিষয়বস্তুটা নিয়ে এই নিউজটা এসছে, পার্টিকুলারলি সেই মামলাটা আমি আজকে তাৎক্ষণিকভাবে যার কাছে ছিল আমি সেটা কল ফর করেছিলাম, করে আমি এই কেসটা প্রাথমিকভাবে এটার সম্পর্কে আমি খোঁজখবর নিয়েছি। গতকালকে থেকে তিনি আর আমাদের প্রসিকিউশন টিমের সদস্য নন। তার কাছে যেসব ফাইল টাইল যেগুলো আছে, যে সব মামলাগুলো তার অধীনে ছিল, সবগুলো আমি আমার হেফাজতে নিয়ে এসেছি। তিনি যেসব সুযোগ সুবিধাগুলি ভোগ করতেন সেগুলো আমি তাৎক্ষণিকভাবেই আমি আমার হেফাজতে নিয়ে এসেছি। চিফ প্রসিকিউটর হুঁশিয়ারি দিয়ে বলেন তার সময়ে কারো বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগ উঠলে তাকে ছাড় দেওয়া হবে না। বলেন চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে আভ্যন্তরীণ তদন্ত করা হবে। সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই আমি তদন্ত করে দেখব। কোনো অনিয়ম পেলে সেটা আমি আমার কর্তৃপক্ষের কাছে আমি রিপোর্ট দেব। আর যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, স্পেসিফিক এলিগেশন থাকে, সেটার উপরে আমি আমাদের প্রচলিত আইনে যেভাবে ব্যবস্থা নেওয়ার সেভাবে। ঘুষ চাওয়ার অভিযোগ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে মন্তব্য করে চিফ প্রসিকিউটর বলেন প্রয়োজনে আগের চিফ প্রসিকিউটরের কাছেও এ বিষয়ে জানতে চাওয়া হবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। দেশে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। বলেছেন ভারত থেকে প্রতি মাসে যে জ্বালানি আসার কথা তার চেয়েও বেশি পেতে ভারত সরকারকে অনুরোধ জানানো হচ্ছে। তিনি জানান এখনই দাম বৃদ্ধি করছে না সরকার। অন্যদিকে যানবাহন ভেদে জ্বালানি তেল নির্ধারণ করে দিয়েছে বিপিসি। আজও ফিলিং স্টেশনে ছিল লম্বা লাইন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ফিলিং স্টেশনগুলোতে প্রাইভেট কার এবং মোটরসাইকেলের দীর্ঘ সারি বলে দিচ্ছে জ্বালানি তেল প্রাপ্তি নিয়ে মানুষের উদ্বেগ আর উৎকণ্ঠা কোথায় গিয়ে ঠেকেছে। তবে বাস্তবতা কিন্তু তা নয়। আজকে মোটামুটি কমই সময় লাগছে। আগে তো আসলে 4টা-5টা করে হুন্ডা থাকতো, এখন তো অনেক লাইনে দাঁড়াইতে হয়, তো অনেকে আছে অযথাও নেয়। আগের থেকে অনেক স্বাভাবিক মনে হচ্ছে এবং মনে হয় সামনে আরও স্বাভাবিক হবে ইনশাল্লাহ। আমাদের মধ্যে একটু আতঙ্ক কাজ করছে, আমি ঠিকমতো তেল পাবো কিনা। এই আতঙ্কটা যদি না থাকে তাহলে এই লাইন থাকবে না। সরবরাহ এখন চালু আছে। সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন দেশে জ্বালানি সংকট নেই। গত কয়েকদিন চাহিদার চেয়ে 2-3 গুণ বেশি জ্বালানি সরবরাহ করা হয়েছে। তিনি জানান ভারত থেকে পাইপলাইনে নিয়মিত যে জ্বালানি তেল আসে তার থেকে বেশি দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে দেশটির সরকারকে অনুরোধ করা হয়েছে। জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। আপনারা জানেন যে ভারতের সাথে আমাদের একটি পাইপলাইন আছে। সেই পাইপলাইন থেকে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ জ্বালানি আসবার কথা
এখানে আমাদের গড়ে প্রতি মাসে 15,000 টন ভারতের থেকে আসবার কথা। আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করে। সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষিতে যে সমস্যা তৈরি হয়েছে তা মোকাবেলায় কাজ করতে হবে একসাথে। Our discussion are very friendly, very constructive. We focused on energy and power cooperation, and we discussed some project which is under construction, and we are discussing how to strengthen our cooperation. Both sides we have some proposals how to expand our cooperation in view of current challenges we are facing. So we also reach quite some important understandings. এদিকে ফিলিং স্টেশনগুলোতে রাইড শেয়ারকারীদের জন্য প্রমাণ সাপেক্ষে 5 লিটার তেল দেওয়া হলেও বাকিরা পাচ্ছেন 2 লিটার করে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের সংকটময় পরিস্থিতি তৈরি হচ্ছে। চাহিদার তুলনায় কম তেল পাওয়ায় পণ্য পরিবহন থেকে শুরু করে রপ্তানিমুখী শিল্পের উৎপাদন বিঘ্নিত হচ্ছে। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুততম সময়ের মধ্যে জ্বালানি সরবরাহ না বাড়ানো হলে পণ্য সংকট ভয়াবহ আকার ধারণ করতে পারে। অন্যদিকে জ্বালানির সংকটের প্রভাবে বাজারে ভোজ্য তেল সরবরাহ কমিয়ে দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। আরাফাত ইসলামের রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি গত রোববার থেকে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে। সংকটের আশঙ্কায় বাংলাদেশেও আতঙ্কিত মানুষ পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল কিনছেন। এর সরাসরি প্রভাব পড়েছে পণ্য পরিবহন থেকে শুরু করে উৎপাদনমুখী শিল্পেও। বিশেষ করে ভোগ্য পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর ট্রাকের জন্য চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল মিলছে না। তো আমাদের যে ট্যাঙ্কারগুলো জ্বালানি অভাবে আমরা সবগুলো ট্যাঙ্কার চালাতে পারছি না, ফলে আমাদের মিল্ক সংগ্রহ ব্যাহত হচ্ছে এবং আমরা ডিস্ট্রিবিউটর ঠিকমতো করছি না। এর পাশাপাশি এখন কিন্তু পুরোদমে আমাদের টমেটো ক্রাশিং চলছে রাজশাহীতে এবং রাজশাহী গোদাগাড়ি ফ্যাক্টরিতে এবং নাটোর ফ্যাক্টরিতে। ফলে কিন্তু রিসেন্টলি জ্বালানি সংকটের কারণে আমাদের যারা টমেটো সাপ্লায়ার তারা ঠিকমতো টমেটো নিয়ে আসতে পারছে না। রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখতে ডিজেল চালিত জেনারেটর ও বয়লার ব্যবহৃত হয়। বর্তমান পরিস্থিতিতে কারখানাগুলোতে ডিজেলের যোগান কমে যাওয়ায় লোডশেডিংয়ের সময় উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। একটা হচ্ছে লোডশেডিং হচ্ছে বেশি, আর একটা হচ্ছে লোডশেডিং হইলেও যে এটা ব্যাকআপ ছিল সেই জায়গাটায় যে জ্বালানি সেটা পাচ্ছি না, তাতে করে প্রোডাকশন ডিসরাপশন হচ্ছে। আরও বড় সমস্যা হচ্ছে কি, ঈদের আগে আমরা সাধারণত করি কি 10 দিন 8 দিন বন্ধ থাকে বলে আমরা যত বেশি সম্ভব শিপমেন্টটা আমরা ঈদের আগে দিয়ে যেতে চাই। এটা বায়ারদের রিকোয়ারমেন্ট, আমাদের প্রোডাকশন প্ল্যানিংয়ের অংশ। সেই জায়গাটাও কিন্তু হলো বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে জ্বালানি সংকটে ভোজ্য তেল সরবরাহকারী কোম্পানিগুলো নিজস্ব পরিবহনের অর্ধেক ব্যবহার করতে পারছে না, যার ফলে বাজারে ভোজ্য তেল সরবরাহ কমিয়ে দিয়েছে কোম্পানিগুলো। এজন্য আতঙ্কিত না হয়ে ভোক্তাদের প্রয়োজনের চেয়ে বেশি ভোজ্য তেল না কিনতে আহ্বান জানিয়েছে ক্যাব। এখানে কোনো পণ্যের ঘাটতি নাই, তারা যেন সীমিত আকারে কিনে, অর্থাৎ যেটুকু দরকার সেটা। এখন ধরেন আমার লাগবে হলো মাসে 5 লিটার, আমি যদি এখানে 30 লিটার যে সামনে যুদ্ধের পরে কি হবে এই জন্য যদি কিনি, তাহলে কি যে বাজারে কিন্তু পণ্যের ঘাটতি দেখা যায় এবং ব্যবসায়ীরা ওই সুযোগটা নেয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানো সংবিধান অনুযায়ী হয়েছে কিনা তা সুপ্রিম কোর্টে দেখা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার মাহফিলে একথা বলেন তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ছিল অধ্যাদেশে জারি সরকার। কোন কোন অধ্যাদেশে জারি হবে আর কোনগুলো বাতিল হবে তা সংসদেই নির্ধারিত হবে বলে জানান তিনি। বর্তমান সরকার সংবিধান অনুযায়ী চলছে বলেও জানান তিনি। জোর করে কোনো কিছু সরকারের উপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। যা বলার সংসদে বলার কথা বলেন মন্ত্রী। জুলাই সনদকে লালন করে সরকার। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল সহ সিনিয়র আইনজীবীরা। বলে যে এত ভোট পেয়েছিলাম আমরা, নিয়ে যাওয়া হয়েছে। আপনারা স্বপ্নে দেখেন কিভাবে যে এই দল মনে করে যে তার সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো না যায়। একটা হদ, একটা সীমা রাখা থাকে। গণভোটের রায় বাস্তবায়ন কিভাবে করতে হবে সেটা জাতীয় সংসদে বসে আমরা আলাপ করব। তার ভিত্তিতে আমরা
সংবিধান সংশোধন করব। এরপরে যদি সবাই সম্মত হয়, গৃহীত হয়, তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে আপনারা শপথ নিছেন, যদি অনুমোদিত হয় তখন আমরাও নেব। ওয়ানডেতে সাম্প্রতিক পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে কথা না বললেও ঘরের মাঠে নতুন যাত্রা শুরুর সুযোগ দেখছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাকিস্তান অবশ্য মনোযোগী ওয়ানডেতে ধারাবাহিকতা ধরে রাখতে, এমনটাই জানিয়েছেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। আগামীকাল দুপুর 2:15টায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। নীলয় মজুমদারের রিপোর্ট। ওয়ানডে বরাবরই বাংলাদেশের পছন্দের ফরম্যাট হলেও সাম্প্রতিক পারফরমেন্স বলছে ভিন্ন কথা। ক্যারিবীয়দের বিপক্ষে স্পিন ফাঁদ সাজিয়ে সিরিজ জিতলেও শেষ 10 ম্যাচে বাংলাদেশের জয় মাত্র 3টি, 15 ম্যাচের হিসাব করলে জয় দ্বারা 4টিতে। পরিসংখ্যানের বাধা তো আছেই, মিরাজের সামনে চ্যালেঞ্জ নিজের পারফরমেন্সও পরিবর্তন আনার। এবং র্যাঙ্কিংয়েরও একটা বিষয় আছে। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা সিরিজই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ম্যাচ, এবং আমার কাছে মনে হয় যে আমরা লাস্ট যে সিরিজটা জিতেছি এবং কালকে থেকে যে সিরিজটা শুরু হবে এবং পরের যে সিরিজগুলো আছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং আমরা ওইভাবে প্ল্যানিং করছি। হয়তো আমরা অনেক বেশি দূরে চিন্তা করছি না, প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ বাই আমরা চিন্তা করছি। পাকিস্তান অবশ্য সে তুলনায় বেশ স্বস্তিতে আছে। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরে মাটিতে সিরিজ জিতেছে দলটি। বাংলাদেশকে সমীহ করলেও আরও একটি সিরিজ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন শাহিন আফ্রিদিরা। যে কোনো দলই নিজেদের কন্ডিশনে সেরা। বাংলাদেশ ভালো দল এবং তারা ঘরের মাঠে খুব ভালো ক্রিকেট খেলেছে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে, তবে দল হিসেবে আমরাও প্রস্তুত। আমরা সম্প্রতি সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছি এবং ভালো ক্রিকেট খেলেছি। আমরা শুধু সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। ব্যাটাররা বাড়তি দায়িত্ব নিলে স্বাগতিকদের জন্য জয় পাওয়াটা সহজ হবে বলে মনে করেন মিরাজ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজকে জিজ্ঞেস করা হয়েছিল কোন ধরনের ক্রিকেট খেলবে বাংলাদেশ। মিরাজ সে প্রশ্নের পরিষ্কার কোনো উত্তর দিতে পারেননি, তবে এতটুকু জানিয়েছেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজটা হতে যাচ্ছে এক নতুন শুরু। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করার জন্যই সংসদে যাবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। কোন ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য 12 মার্চ আমরা জাতীয় সংসদে যাচ্ছি না। আমরা জাতীয় সংসদে যাচ্ছি। বাংলাদেশের মানুষ এই ইলেকশনে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, সেই হ্যাঁ এর পক্ষে সংস্কারের পক্ষকে বাস্তবায়ন করার জন্য। প্রকৃত উপকারভোগীদের হাতে কৃষি ও ফ্যামিলি কার্ড না পৌঁছালে সরকারের এই কর্মসূচি দুটির লক্ষ্য অর্জিত হবে না, বরং অপচয় হবে সরকারি অর্থের, এমন আশঙ্কার কথা জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। দুপুরে রাজধানী ধানমন্ডিতে সিপিটি কার্যালয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জানান, প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাতে সমৃদ্ধ ডেটাবেস প্রয়োজন, যার ঘাটতি রয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মধ্যে আগামী জাতীয় বাজেট প্রণয়ন চ্যালেঞ্জের মুখে পড়বে জানিয়ে তিনি বলেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রান্তিক জনগোষ্ঠী সহায়তা ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোয়। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে।